আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সবসময় একটা কথা বলি যে ব্রাদার্স ফ্যাশন কখনোই তার ছোট ভাই বোনদের হাত ছেড়ে যায় না, এবং সেটারই প্রমাণ হিসেবে দেখো আমি হলো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন সলভ সিরিজটা নিয়ে আসছি। এবং এই কোশ্চেনের যে তোমাদের যে স্লাইডটা আছে, তুমি যদি দেখো তোমার স্লাইডটা দেখলেই তোমার মনে হবে মনটা ভরে যাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বায়োলজির কিছু কোশ্চেন কীভাবে সহজেই পারা যায় এবং এখান থেকে হুবহু যেন কমন পারে সেটার চেষ্টা করছি। দেখো আমি নিজে হলো প্রচুর ব্যস্ত থাকি, আসলে সত্যি কথা যেটা হলো আমি চেষ্টা মানে বেশিরভাগ দিন দেখা যেতেছে আমাদের 6 দিনই ডিউটি থাকে, তোমরা জানো ডাক্তারদের, বিকালে দেখা যায় চেম্বার থাকে। তো এত সব কিছু মেনটেন করার পরও আমি চেষ্টা করতেছি যে তোমাদের সাথে মানে তোমাদের পাশে থাকার, যেখানে সবাই হলো সেকেন্ড টাইম নিয়ে কাজ করতেছে বা সবাই হলো মানে বলো এখন কেউই নাই যে ফ্রি নিয়ে কাজ করতে চায় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছে এরকম সংখ্যা নাই বললেই চলে। অলরেডি তাহমিদ একটা তোমাদের সিরিজ আকারে একটা ভিডিও দিচ্ছে, আমি অলরেডি তোমাদের জন্য আরেকটা ভিডিও দিচ্ছি। আমরা চেষ্টা করবো তোমাদের যদি মানে রেসপন্স ভালো থাকে, তোমরা যদি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দাও, ঠিক আছে, এবং যদি কমেন্ট করে তোমরা জানাও, ঠিক আছে, আমরা অবশ্যই তোমাদের দিকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা হলো তোমাদের এই যে সিরিজটা, এই সিরিজে প্রায় 25টার মতো কোশ্চেন আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ব্যাখ্যা সহ একদম স্লাইডটা দেখলেই তোমার দেখবা ভালো লাগতেছে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখি, দেখো চলো। যে হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটা? ধরো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এটা প্রাথমিক পরীক্ষা আসতে পারে, অন্যটা আসতে পারে। আমি সবসময় একটা কথা বলি, তোমার তানভীর ভাই এমনভাবে পড়ানোর চেষ্টা করে তুমি দেখবে যে একটা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্ন পড়ে ফেলছে। তারপর আমি বললাম কি যে আমি বারবার বলার ট্রাই করি এবং এক্সপ্লানেশনটা এত সুন্দর করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, আমার স্যার বলছিল টেনে টেনে দিই আর কি, ব্যাপারটা এরকম, ঠিক আছে, যেন তোমার মাথার মধ্যে বসে যায়, রেজোনেন্স ক্রিয়েট হয় একদম। হ্যাঁ চলো আমরা তাহলে কি বলছে প্রাথমিক পরীক্ষা নির্ণয়ের জন্য কোন কোন পরীক্ষা করা হয়। তুমি যদি এদিকে খেয়াল করো অনেকগুলো পরীক্ষার নাম লেখা আছে, ঠিক আছে, পরীক্ষাগুলো যদি আমরা দেখি কিরকম কিরকম পরীক্ষা আছে। যে 1 নম্বর পরীক্ষার নাম হলো এনজিওগ্রাম লেখা আছে, ঠিক আছে, এনজিওগ্রাম কেন করা হয়? যেমন তুমি দেখবা এনজিওগ্রামের নাম শুনো না এরকম সংখ্যা মনে খুবই কম। তারপর হার্টে কোনো ব্লক আছে কিনা, রিং পরাইতে লাগবে কিনা, এই সময় আমরা এনজিওগ্রাম করি। তার মানে ভাইয়া এনজিওগ্রাম করে আমরা দেখতে চাই হার্টে কোনো কি আছে কিনা, ব্লক আছে কিনা। তাহলে এনজিওগ্রাম কেন করি? ব্লক আছে কিনা দেখতে চাই। তারপর লিপিড প্রোফাইল, নামে আছে লিপিড, লিপিড মানে কি ভাই? চর্বি। তাহলে আমাদের রক্তে চর্বির পরিমাণ কেমন, এটা দিয়ে আমরা কি করি? লিপিড প্রোফাইল করি। তারপর ইটিডি। আচ্ছা ইটিডি যদি আমি পূর্ণরূপটা লিখি, দেখো ইটিটি মানে কি? এক্সারসাইজ, এক্সারসাইজ, ঠিক আছে, আচ্ছা তো পুরোপুরি না লিখে আমি, ঠিক আছে, এক্সারসাইজ মানে আমি যদি বাংলায় বলি তোমাকে যে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। টলারেন্স মানে কি? সহ্য ক্ষমতা। মানে তুমি এক্সারসাইজ করলে তোমার হার্ট কতটুকু সহ্য করতে পারে, তার মানে তোমার হার্টের কর্মদক্ষতা বা কার্যদক্ষতা কতটুকু। তার মানে ইটি দিয়ে যে আমরা কি দেখতে চাই সেটা হলো আমরা কি কার্যদক্ষতা দেখতে চাই। কি দেখতে চাই? কার্যদক্ষতা বা কর্মদক্ষতা দেখতে চাই। আর কি আছে ভাই? ইসিজি। যেমন হার্টে একটা ব্যথা আছে, বুকে একটা ব্যথা আছে, বুকে একটা চাপ মারি ধরছে, তুমি ডাক্তারের কাছে গেছো, প্রথম যে পরীক্ষাটা আমরা করাই সেটার নামই ভাই ইসিজি। তো এই প্রথম যেহেতু ইসিজি করাই তাহলে এটাই তো প্রাথমিক। যেমন আমরা যখন ক্লাস 1-এ ভর্তি হই সেটাই তো প্রাথমিক ছিল না, ক্লাস 10-এ ভর্তি হলে প্রাথমিক বলছি? বলিনি। তাহলে ভাইয়া প্রথম পরীক্ষা প্রাথমিক পরীক্ষা তাহলে কোনটা ভাই? ইসিজি, ঠিক আছে। এই ইসিজি মানে কি ভাই? এই দেখো আমাদের স্লাইডে আমরা সুন্দর করে সমাধানের ব্যাখ্যাটা পাশে রাখছি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম দ্বারা তাহলে আমরা প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য দেখি। তাহলে ইটিডি দিয়ে কি দেখি ভাই? আমি যেটা বললাম কর্মদক্ষতা বা কার্যদক্ষতা দেখি। এনজিওগ্রাম দিয়ে কি দেখি ভাই? কোনো ব্লক আছে কিনা দেখি। আরো কি কি পরীক্ষা আছে ভাই যেগুলো আসার মতো? এক নম্বর এমআরআই দিয়ে কি করি ভাই? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা দিয়ে আমরা এমআরআই যেখানেই পাবা মনে রাখবে পেশি দেখতে আমরা এমআরআই ব্যবহার করি। দেখবা এমআরআই কখনো সিটি স্ক্যান আর এমআরআই এর মধ্যে বেসিক ডিফারেন্স কি ভাই? সিটি স্ক্যান দিয়ে হলো সবসময় কি দেখা যায়? স্কাল দেখা যায়, মানে তুমি এই হাড়টা দেখতে পারবা। এমআরআই দিয়ে কখনো এই হাড়ের মানে মাথার হাড়টা দেখা যায় না, পেশি দেখতে আমরা ব্যবহার করি। তাহলে সকল এমআরআই সবসময় আমরা পেশি দেখতে ব্যবহার করি। আর কি কি আছে ভাই? আরেকটা পরীক্ষা আছে, সবচেয়ে পরীক্ষা আসে, সেটা হলো ট্রোপোনিন আই। এই যে ট্রোপোনিন আই, মনে রাখবা আই দিয়ে আমরা দেখতে চাই অ্যাটাক আছে কিনা। অ্যাটাক মানে কি ভাই? হার্ট অ্যাটাক আছে কিনা। অ্যাটাক মানে কি ভাই? হার্ট অ্যাটাক আছে কিনা। তাহলে কি মনে রাখবো? ট্রোপোনিন আই, আই দিয়ে অ্যাটাক দেখতে চাই, আই দিয়ে কি দেখতে চাই? অ্যাটাক দেখতে চাই। আর কি আছে ভাই? আরেকটা ছিল ভাই বিএনপি, ঠিক আছে, রক্তের বিএনপি বা হার্টের বিএনপি যেটাই বলো কি বিএনপি। বিএনপি কয়েকদিন আগেও কি ছিল ভাই? ফেলিউর ছিল। এখন বর্তমানে বিএনপি তো বাংলাদেশের কি সরকার গঠন করছে। তাহলে বিএনপি দিয়ে আমরা হলো আগের কথা যদি মনে করি তাহলে আমরা কি মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি বিএনপি আগে কি ছিল, একটু হার্ট ফেলিউর মনে রাখতে পারি, ঠিক আছে, হার্ট ফেলিউর মনে রাখতে পারি। এই মোটামুটি এই তো এতটুকু যদি মনে রাখো তোমার আর এক্সট্রা কিছু লাগবে না। এইখান থেকে প্রশ্ন আসলে তোমাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। এইখান থেকে প্রশ্ন আসলে এইগুলোর মধ্যে থেকে আসবে। এটা হলো পড়াশোনার আর্ট। একটা প্রশ্ন কিভাবে আসতে পারে, কোনভাবে আসতে পারে, এক্সট্রা কি আসতে পারে, একদম মাথার মধ্যে রেজোনেন্স ক্রিয়েট করে ফেলবো আমরা। তাহলে এনজিওগ্রাম দিয়ে ব্লক, ইসিজি দিয়ে প্রাথমিক, লিপিড দিয়ে চর্বি দেখবো, ইটিটি বুঝবো আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, সহ্য ক্ষমতা, কর্মক্ষমতা বা কার্যদক্ষতা দেখবো। ওকে, এমআরআই দিয়ে পেশি দেখবো, ট্রোপোনিন আই দিয়ে অ্যাটাক, বলো আমার সাথে সাথে বলো, আই দিয়ে অ্যাটাক, আই দিয়ে অ্যাটাক। আর বিএনপি কি ছিল? ফেলিউর ছিল, শেষ। তাহলে হার্ট ফেলিউর দেখবো। তাহলে আরেকটা প্রশ্ন দেখি, শ্বসনতন্ত্রে কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে? ভাই তোমাকে শ্বসনতন্ত্র পড়তে বললে একটা জিনিস যদি বলি যে ভাইয়া তুমি একটা টপিকের একটা জিনিস পড়বা, সেটার নাম কি হবে ভাইয়া? সেটা অ্যালভিউলাস।
এই অ্যালভিউলাসের এত গুরুত্ব কেন? কারণ শ্বসনতন্ত্রের একক কি বলা হয় অ্যালভিউলাসকে। যেমন আমরা বলি বৃক্কের একক হলো নেফ্রন, ঠিক আছে, আমরা বলি স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন, ঠিক একইভাবে শ্বসনতন্ত্রের একক কি ভাই? শ্বসনতন্ত্রের একক হলো ভাইয়া অ্যালভিউলাস। কেন অ্যালভিউলাস এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ অ্যালভিউলাসের মধ্যে আমাদের কি হয় ভাই? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি হয়? বিনিময়গুলো ঘটে। তাহলে শ্বসনতন্ত্রের কোন অংশে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিনিময় ঘটে? একটা জায়গায়, একটা, আর কিছু নাই পৃথিবীতে ভাই, সেটা হলো কি ভাই? অ্যালভিউলাস। কারণ সকল একক কে ভাই? অ্যালভিউলাস। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি দেখি তাহলে অ্যালভিউলাসের কি? ফুসফুসের কার্যকরী একক। ঠিক আছে, এর কি থাকে ভাই? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। ঠিক আছে, এর কি থাকে ভাই? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। এই স্কোয়ামাস এপিথেলিয়ামের মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে ভাই এখানে কি তৈরি হয়? এই অ্যালভিউলাস কি করে? সারফেক্টেন্ট তৈরি করে। অ্যালভিউলাস কি করে তৈরি করে ভাই? সারফেক্টেন্ট তৈরি করে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, কি তৈরি করে ভাই? সারফেক্টেন্ট তৈরি করে। এই সারফেক্টেন্ট কোন কোষটা তৈরি করে? মানে একবার টাইপ 2 কোষ তৈরি করে, হ্যাঁ, টাইপ 1 না কিন্তু, হ্যাঁ, টাইপ 2 কোষটা কি করে আমাদের? সারফেক্টেন্ট তৈরি করে। এই সারফেক্টেন্টের কাজ কি? সারফেক্টেন্ট হলো সারফেস টেনশন কমায়, বাংলায় বলে পৃষ্ঠটান কমায়। যেমন একটা বৃষ্টির ফোঁটা বৃষ্টির রানের কারণে কি হয়? বৃত্তাকার বা গোলাকার হয়ে যায়। ঠিক আছে, মানে ছোট হওয়ার যে টেন্ডেন্সি। এখন আমার ফুসফুসটা আমি ঘুমায় গেল ফুলাইতে যাচ্ছি, তাহলে এই মুহূর্তে আমার কি সহজেই করতে হবে? তার মানে পৃষ্ঠটান যত কম হবে তত ভালো হবে। না হলে আমার একটা শ্বাস নিতে গেলে দেখবা এরকম আমরা হাত পা তুলে তুলে শ্বাস নিতে হতো। আল্লাহ তাআলা কত সহজ করছে আমাদের জন্য। ঠিক আছে, এই জন্য স্রষ্টার কাছে সবসময় কি করবা? শুকরিয়া আদায় করবা। ঠিক আছে, মনে রাখবা যে একটা সময় যাওয়ার পরে তোমার মনে হবে যে এই যে চান্স পাওয়াটাই জীবনের শেষ লক্ষ্য না। এটা একটা মানে একটা সময়ের একটা চাহিদা। ক্লাস 1 বা ক্লাস 2 বা ক্লাস 5 রুল এক কিন্তু ওই সময়ের একটা চাহিদা ছিল। বলো তো তোমার ক্লাস 1 বা ক্লাস 2 4 বা 5 রুল এক কতটা ম্যাটার করতেছে তোমার লাইফে? এখন বলতে গেলে নাই বললেই চলে। ঠিক একই জিনিস। হ্যাঁ, তবে চেষ্টা করে যেতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভবিষ্যতে ভালো কিছু করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এবং আরো যারা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে যাচ্ছ, যারা ফার্স্ট টাইমে আছো বা সেকেন্ড টাইমে যারা প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা জানো যে জাপি ডি ইউনিট নিয়ে কাজ করে। এরকম একটা প্ল্যাটফর্ম চোখ বন্ধ করে যে কোনো জায়গায় তুমি জিজ্ঞেস করলে সবাই ইনশাল্লাহ, যদি আমার শত্রু হয় সেও বলবে ইনশাল্লাহ, সেটা দিল যে জাবিস্টার 7.0। ঠিক আছে, মোটামুটি আমাদের 6 বছর ধরে আমরা পড়াচ্ছি। এখানে আমরা লাস্ট ইয়ারও আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সহ 150+ চান্স পেয়েছে। এটা একদম বলার জন্য বলা না, তুমি আমাদের পেজে যাও, একদম ভিডিও টিডিও সব দেওয়া আছে। এবং তুমি আমার যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করো, আমরা যেভাবে পড়াই এর বাইরে কিছু নাই। ঠিক আছে, এবং এই একটা কোর্সে আমরা আগামী বছরে একদম সর্বশেষ যতগুলো পরীক্ষা হবে গুচ্ছ থেকে শুরু করে ডিকিউ, মানে যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত সাপোর্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ, এক কোর্সে। ঠিক আছে, এইটা কোর্স ফি আমাদের ছিল 2999, বাট একটা অফার চলতেছে যেটা 2499 তুমি ভর্তি হতে পারো। ঠিক আছে, তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারো, আমাদের পেজে নক দিয়ে ভর্তি হতে পারো, অথবা এই নাম্বারে সরাসরি টাকা পাঠাই দিয়ে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আমরা 3 ভাই আছি। ঠিক আছে, চেষ্টা করো সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার ইনশাল্লাহ। চোখ বন্ধ করে আমি বললাম তো, একবার তুমি একটা কোর্সে শেষ পর্যন্ত আমরা তোমাদের নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমি বললাম ব্রাদার্স ফ্যাশন কখনো হাত ছেড়ে দেয় নাই, ইনশাল্লাহ এখনো দিবে না, ভবিষ্যতে দিবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত রোগীর পেশি কোন প্রোটিনটা তৈরি করতে পারে না? দেখো মাসকুলার মানে এটার নাম কি তোমরা যদি বলি সংক্ষেপ নাম হলো ডিএমডি। মনে আছে তো? ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ডুশেনি আবিষ্কার করছে, এই জন্য ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি হয়েছে। যদি আমি আবিষ্কার করতাম তাহলে টানবির মাসকুলার ডিস্ট্রফি হতো। শুনতে হয়তো বা ভালো লাগতেছে না, কারণ ওরটা দিয়ে তুমি শুনে অভ্যস্ত। তাহলে টানবির মাসকুলার ডিস্ট্রফি হইতে পারতো। তাহলে মাসকুলার মানে পেশিতে, ডিস্ট্রফি মানে পেশিতে একটা প্রোটিনের সমস্যা। নাম কি ভাই? ডিস্ট্রফিন প্রোটিনের সমস্যার কারণে যে ডিস্ট্রফি হয়েছে, নামের মধ্যে আছে। নামেই বলে কি হোয়াট অর্থ কি? গাদার মতো প্রশ্নগুলো উত্তর দিব কি? আরে ভাই হোয়াট অর্থই তো কি, ওরকম আর কি। যে ভাই এনে তো নামেই আছে ডিস্ট্রফি, তাহলে প্রোটিনের নাম এনে আছেই ডিস্ট্রফিন, তাহলে কি চিন্তা করার কিছু আছে ভাই? এটা তো একদম চোখ বন্ধ করে কানার ভাই অন্ধ করার উচিত। কিন্তু আমরা কি করবো? আমরা পরীক্ষার মধ্যে দেখবো গ্লোবুলিন লাগাইছি, প্রথমবিন লাগাইছি, অ্যালানিন লাগাইছি, পারলে নিজের নামও লাগাই আসবো। মানে এটা হলো আমরা। সহজ প্রশ্ন ভুল করার কারণে তোমার চান্স হয় না। তো দয়া করে সহজ প্রশ্ন ভুল করবে না, আমার একটাই রিকোয়েস্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছি ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি একটা দুর্লভ জিনগঠিত একটা সমস্যা। এটা কি ধরনের জিনের কারণে হয় ভাই? এক্স লিঙ্ক ডিজঅর্ডার। এটা একটা, ঠিক আছে, এটা একটা কি ধরনের ডিজঅর্ডার? এক্স লিঙ্ক ডিজঅর্ডার। কোন প্রোটিনের সমস্যা হয়? ডিস্ট্রফিন প্রোটিনের সমস্যা হয়। মানুষের পেশি প্রোটিন কতগুলো আছে ভাই? 3000-এর মতো আছে। ঠিক আছে, মোটামুটি এতটুকু মনে রাখলে আর বাকিগুলো একটু রিডিং দিয়ে রেখো আর কি। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্ন যাই। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ঠিক আছে, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? দেখো, হাতের সবচেয়ে বড় অস্থির নাম কি ভাই? হিউমারাস। তাহলে পায়ের সবচেয়ে বড় অস্থির নাম কি ভাই? ফিমার। এটা তো জানো? হ্যাঁ জানি। আচ্ছা ভাইয়া, তুমি হাতের এটা বড় না পায়ের এটা বড়? নিচেটা মাপ দিয়ে দেখো না, হাতের এটা মাপ দিয়ে দেখো, ধরো 1 বিঘা আর একটু বেশি হয়েছে, পায়েরটা মাপ দাও 2 বিঘা হয়ে যাবে প্রায়। তাহলে পায়েরটা বেশি বড় না হাতেরটা বেশি বড়? পায়েরটা বেশি বড়। তাহলে ভাই দেহের বড় মানে কি? পায়েরটা বড় মানে কি? দেহের সবচেয়ে বড় কি? পায়েরটার নাম কি ভাই? ফিমার। এখন তোমার কি হিউমারে যদি ডাকাইতে ইচ্ছে করে তুমি ডাকাবা ভাই, আমার কিছু বলার নাই।
তোমার যদি মনে হয় যে তুমি বাবা ভাই আমার হিউমারাস বেশি বড় লম্বা, তাহলে আমি এই দেহের সবচেয়ে বড় অস্থি, এটা করো না ভাই, ঠিক আছে? তাহলে দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ভাই? ফিমার। আর যদি বলো সবচেয়ে ছোট অস্থির নাম কি ভাই? ওই যে কানের মধ্যে 3টা অস্থি থাকে, যেগুলো বলি আমরা কর্ণাস্থি, বা ইংলিশে বলা হয় এয়ার অসিকল, অসিকল বলি। যেমন আমরা বলি বেভেরিয়ান অসিকল বা ওয়েবেরিয়ান অসিকল, মনে আছে রুই মাছের মধ্যে? ওই অসিকল মানে কর্ণাস্থির ওই অস্থিগুলা, মানে কর্ণ মানে কান। তাহলে ওই বেভেরিয়ান অসিকল কার সাথে সম্পর্কিত? শব্দের সাথে সম্পর্কিত। দেখো পড়াশোনাটা কত সুন্দর কানেক্টেড করে পড়া যায়, ঠিক আছে? যদি বোঝা যায় তাহলে কত সহজ। অসিকল মানে যে কর্ণ, মানে কর্ণাস্থি, তাহলে ভাই বেভেরিয়ান অসিকলের সাথে কার সম্পর্ক থাকবে ভাই? শব্দের সম্পর্ক থাকবে। এখন ওই বেভেরিয়ান অসিকলের মধ্যে দেখো শব্দ তৈরি করে, শব্দ উৎপাদনে সক্ষম, দেখো লেখা আছে, ঠিক আছে? এরকম। তাহলে ভাই এর সবচেয়ে বড় অস্থির নাম কি ভাই? ফিমার। আর সবচেয়ে ছোট অস্থির নাম কি ভাই? যদি ছোট বলে, সবচেয়ে ছোট অস্থির নাম হলো স্টেপিস, মেলেসিনকা স্টেপিসের স্টেপিস। তাহলে এই যে ভাই সবচেয়ে বড় অস্থির নাম কি ভাই? ফিমার। এটি সবচেয়ে দেহের বৃহত্তম অস্থি, ঠিক আছে? এর ছোট বড় কি থাকতে পারে? ট্রোকেন্টর থাকতে পারে, ঠিক আছে? আর হিউমারাস যেটা, এটা হাতের সবচেয়ে বড় অস্থি। আর হিউমারাসের মধ্যে কি থাকে ভাই? একটা ডেলটয়েড রিজ থাকে, যেটার মধ্যে এই যে আমাদের কি করে যত টিকা দেই সব টিকা দিয়ে এনে দেই, এটার নাম ভাই ডেলটয়েড। ডেলটয়েড পেশি। আর এটা যার নিচে থাকে, ওই যেটার মানে এটার নিচে যেটা থাকে ওটাকে বলা হয় ডেলটয়েড রিজ বলা হয়, রিজ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাস্ট ইয়ার মেডিকেল আসছিল মনে, লাস্ট ইয়ারের আগের বছর মনে। প্রকট এপিস্টিসিসের অনুবাদ কত? দেখো আমি প্রশ্নগুলো আমি মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, যেগুলো মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত আসলে বারবার আসছে বা খুবই ইম্পর্টেন্ট আসার মতো, ওই টাইপের প্রশ্নগুলাই তুলছি। ভালো লাগবে তোমার কাছে, মনে হবে যে না ভাইয়া কিছু একটা পড়াই দিছে, ঠিক আছে? ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা চান্স টান্স পায় নাই, সদকারী হিসেবে অবশ্যই দিয়ে দিবা। প্রকট এপিস্টিসিসের অনুবাদ কত ভাই? এপিস্টিসিস থেকে এপিস্টিসিস কি ভাই? বাধা। যেমন বলে না যে আমি উন্নতি করতে যাইতেছিলাম, আমার জীবনের উন্নতির দিকে যাচ্ছিলাম, মাঝখানে বন্ধুর সাথে দেখা, বান্ধবীর সাথে দেখা, মাঝখানে আড্ডা দেওয়ার জন্য সব জীবনে চলে গেছে। আড্ডা দিতে দিতে জীবন শেষ, ঘুরতে ঘুরতে জীবন শেষ, ছবি দেখতে দেখতে জীবন শেষ, খেলতে খেলতে জীবন শেষ। ভাই জীবনটা শেষ করো না, দয়া করে বাবা মার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য একটু কষ্ট করো, একটু পরিশ্রম করো। পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া, চেষ্টা ছাড়া কেউ 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 না, সম্ভবই না। এই যে ধরো আমি এলো রাত বাজতেছে কয়টা, প্রায় 1:30টার কাছে 1টার কাছাকাছি বেজে যেতেছে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য মানে দাঁড়াইছি। কালকে সকালে আমার হলো মানে আমি তো আমার যেখানে যাইতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে, সিএনজিতে যেতে হয় বা অনেক দূরে, ঠিক আছে? যাবো, আবার সকালে ডিউটি করবো, এরপরে বিকালে দৌড়ায় আসবো, আইসা আবার স্যারের চেম্বারে যাবো, স্যারের চেম্বার থেকে আবার হলো আস্তে আস্তে আমার 12টা বেজে যাবে। এরপরে আসলে দেখবো হলো হয় ফ্যামিলির সাথে একটু কথাবার্তা বলতেছি বা নিজের একটু পড়াশোনা বা যদি একটু চেষ্টা করি, বা এরপরে তোমাদের একটা ভিডিও দিতে বানানোর চেষ্টা করি, আবার পরের দিন হলো সকালে ডিউটি থাকে। তো এই যে লাইফ সাইকেল, আমি কি পরিশ্রম করতেছি না, আমরা কি পরিশ্রম করতেছি না, চেষ্টা করতেছি না? একটু একটু চেষ্টা করো। লাইফে কেউ কেউ চেষ্টা ছাড়া পারতেছে না, শেষ দেয়ালে পিঠ থেকে তো ওই যে বললাম না ভিতরে ঢুকে গেছে, চেষ্টা করো হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এপিস্টেসিস, এপিস্টেসিস কি? বাধা। এন্ড বাধার মধ্যে কি ভাই? প্রকট মানে কি? মানে এক লাইনে বাধা দিয়ে দিতে পারে, মানে এতটাই প্রকট যে একাই বাধা দিয়ে দিতে পারতেছে। আর একটু যদি প্রচ্ছন্ন হয়, তখন আমি একটা কাছে একা পারতেছি না, তখন তাহমিদে নিয়ে করতেছি, বা আমি মেজো তোমার মাহবেরে নিয়ে করতেছি, তাহলে দুইজনে নিয়ে করি। তাহলে যখন প্রকট থাকে তখন সে একাও পারে, সে দুইজনে মিলাও পারে। কিন্তু যখন সে প্রচ্ছন্ন থাকে তখন সে অবশ্যই আরেকজনকে নিয়ে করতে হয়। এই জন্য বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। কি বলা হয়? দ্বৈত প্রচ্ছন্ন। কি বলা হয়? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে প্রচ্ছন্ন যখন হয় তখন দুইজনকে নিয়েই করতে হয়। প্রকট যখন হয় সে একাও পারে, সে দুইজনকে নিয়েও পারে, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে কি কতটা পারে? ধরো আমরা বলি যে তোমার জীবনটা হওয়া উচিত ছিল কালারফুল, এটা কিন্তু কি একটা বাস্তব একটা উদাহরণ। তোমার জীবনটা কালারফুল হওয়া উচিত ছিল, মানে সি ফর কালার, তোমার জীবনটা রঙিন হওয়া উচিত ছিল, ঠিক আছে? ধরো আরেকটা সি, তোমার জীবনটা রঙিন হওয়া উচিত ছিল এরকম। কিন্তু দেখো এই যে আই বলে যে বন্ধু আইসে পড়ছি, তোর উন্নতি করার দরকার নাই। এই বন্ধু কিন্তু অনেক আছে, বান্ধবী অনেক আছে, এরকম এক্সপেক্টর অনেক আছে। হইতে পারে সেটা রিলস, হইতে পারে সেটা ফেসবুক, হইতে পারে সেটা ইউটিউব, হইতে পারে তোমার সেটা খেলাধুলা, হইতে পারে তোমার সেটা মুভি দেখা, হইতে পারে তোমার বন্ধু বান্ধব, হইতে পারে তোমার হলো প্রেমিকা, যা ইচ্ছা তা হইতে পারে। এই তোমার জীবনে সবচেয়ে বেশি হলো খারাপ। তোমার জীবন রঙিন হওয়া উচিত ছিল, সি ছিল, এই চলে আসছে, এক চলে আসছে, তোমার জীবন কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। 2 চলে আসছে, তার মানেও সাদা হয়ে গেছে। কিন্তু যার জীবনে এরকম 2টা সি রঙিন করার কথা, যার জীবনে নাই, মানে এরকম বাধা কেউ দিচ্ছে না, এপিস্টেসিস কেউ করতেছে না, তার জীবন কিন্তু রঙিন। এতটাই বাধা দিতে পারে, বলা হইতে পারে যে তোমার জীবনে 16 ভাগের মধ্যে 13 ভাগই সে বাধা দিয়ে তোমার সাদা বানায় ফেলে, মাত্র 3 ভাগ কি থাকতে পারে? রঙিন থাকতে পারে। এই জন্য প্রকট এপিস্টেসিসের অনুপাত হলো 13:3। বলা হয় কতটা বাধা তোমার জীবনে দিতে পারে একটা জিনিস, যে বাধার কারণে তুমি এত ভালো স্টুডেন্ট ছিলা যে তোমাকে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে একটা চান্সের জন্য। তো দয়া করে পরিশ্রম করার চেষ্টা করো। তারপরে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কি হবে? বা এটা হলো 9:7। আরেকটা কি আছে ভাই? পরিপূরক জিন, ওটার অনুপাত কত? ওটাও ভাই 9:7। এই তিনটাই হলো কি আমাদের দ্বিতীয় সূত্রের অনুপাত, ঠিক আছে? এটা এই যে 13:3 আবিষ্কার করছে ব্যাটসন আর প্ল্যানেট। কোথায় পাওয়া যায়? সাদা লেঘন
ও ওয়াইনডট মোরগ মুরগিতে পাওয়া যায়। ঠিক আছে, মোটামুটি এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে এটা কিসের অনুপাত? এটা ভাই দ্বিতীয় সূত্রের অনুপাত। এটা কিসের অনুপাত? এটা কিসের অনুপাত? এটা হলো পরিপূরক জিনের অনুপাত, ওই যেটা বললাম পরিপূরক জিনের আর হলো দ্বৈত প্রসারণের বিস্তৃতির অনুপাত। আর এটা কিসের অনুপাত? এটা হলো ভাই প্রথম সূত্রের ব্যতিক্রমের অনুপাত। ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো আছে ওটার অনুপাত। ঠিক আছে, ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, আর এটা কি আছে, আর এটা হলো সমপ্রকটতা। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে 1:2:1, আর লিথাল জিনের ক্ষেত্রে 2:1। এই সকল অনুপাত শেষ। আবার তাহলে আমরা কি বলছি, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম করা তিনটা। একটা হলো পরিপূরক জিন 9:7, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্থিসিস 9:7, আর প্রকট এপিস্থিসিস এটা হলো 13:3। এটা হলো দ্বিতীয় সূত্রের অনুপাতের ব্যতিক্রম। প্রথম সূত্রের অনুপাতের ব্যতিক্রম তিনটা। এটা হলো অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকটতা, এটা হলো 1:2:1, আর একটা আছে লিথাল জিন 2:1। একটা মরে যায়, লিথাল জিন মেরে ফেলছে, তা একটা মরে গেছে, তা 3:1, ওর মধ্যে একটা মরে গেছে 2:1। আর দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1। আর প্রথম সূত্রের অনুপাত যেটা বললাম 3:1, এটা নর্মাল প্রথম সূত্রের অনুপাত। আর যদি লিথাল জিন হয়, লিথাল জিন হলে কি হবে ভাই, একটা মরে গেছে ভাই 2:1। এই মোটামুটি তাহলে অনুপাত সবগুলো শেষ। ঠিক আছে, নিচের কোনটা নিউক্লিয়াসের উপাদান? নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের 4টা উপাদান থাকে। ঠিক আছে, এর মধ্যে কমন উপাদান যদি তুমি এগুলো তাকাও, যদি মানে বলে না যে একটু ধরো তোমাকে কাউকে তোমার ভালো লাগতেছে, একটা মেয়ে ভালো সুন্দর দেখতে ভালো লাগতেছে, একটা ছেলে দেখতে সুন্দর, তোমার তো দেখার মতো একটা চোখ থাকতে হবে নাকি? ওরকম নিউক্লিয়াসের উপাদান যেটা আছে দেখার মতো একটা চোখ তো তোমার থাকতে হবে ভাই। লাইসোসোম কে আবিষ্কার করছে? দদবে আবিষ্কার করছে। দদবে কি বলছে? এটাকে বলছে ভাই হলো আত্মঘাতী সিলিকা বা হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলছে। কি বলছে? হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলছে। অথবা কি বলছে এটাকে ভাই? এটাকে বলছে হলো কি বলছে, এটাকে বলছে হলো আত্মঘাতী সিলিকা। আত্মঘাতী থলিকা, বা ইংলিশে বললে কি ভাই, আত্মঘাতী নিজে নিজে মরে গেছে, সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড। ঠিক আছে, বুঝাইতে পারছি? এনে কি হয় ভাই, নিজে নিজে মরে যায়, তাহলে ভাই অটোলাইসিস হয়। ঠিক আছে, বা অটোফেগি হয়। ঠিক আছে, অটোফেগি হয় বা অটোলাইসিস হয়, যেটা বলো আর কি। ঠিক আছে, এই তাহলে লাইসোসোম নিয়ে এই কথাবার্তা। ঠিক আছে, তাহলে এনজাইম আছে, এনজাইম কটা থাকে ভাই? 40 থেকে 50টা এনজাইম থাকে। এই মোটামুটি অতটুকু জানা। রাইবোজোম, একটা যদি কথা মনে রাখতে ভাই, রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি। ভাই দুনিয়াতে প্রোটিন আছে, এটা ভাই রাইবোজোম। সেন্ট্রোসোম নিয়ে আলাদা কিছু জানার দরকার নেই। তাহলে আর কি আছে ভাই? আছে একটা জিনিস ভাই, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে ভাই? ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোম ছাড়া নিউক্লিয়াস হইতে পারে কিনা? ক্রোমাটিন তন্তু থাকবে বা ক্রোমোজোম থাকবে, শেষ। তাহলে নিউক্লিয়াসের উপাদান কি ভাই? ক্রোমোজোম। নিউক্লিয়াস এগুলো কি, যে যেটা বললাম, এটা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে, বংশগতি বাহক হিসেবে কাজ করে। এই নিচের কোন কোডনটা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না? তাহলে আমরা জানি যে হলো কোডনগুলো যদি বলি, তা আমার ক্ষেত্রে যদি বলি অ্যামাইনো অ্যাসিড কটা আছে ভাই? 20টা। অ্যামাইনো অ্যাসিড কটা আছে ভাই? 20টা। এখন ভাই এলো অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি আরএনএর ক্ষেত্রে হলো কি কোডনগুলো হয়, এই আরএনএ এন্ড এমআরএনএ ক্ষেত্রে কি কি কোড আছে আমার যদি বলি? এ, জি, সি, আর কি আছে? ইউ আছে, তাই না? কারণ থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকতে আরএনএ। আচ্ছা, এই যে সি ইউ আছে। এখন কোডন হইতে গেলে তাহলে কয়টা আছে ভাই? 4টা। কোডন হইতে গেলে কয়টা জিনিস লাগে? 3টা। তো 3টা জিনিসের রিপিটেশন লইলে তাহলে তখন আমরা বিন্যাস সমাবেশ করলে 4 কিউব হয়। 4 কিউব মানে কয়টা ভাই? 64টা। তাহলে এই 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য পৃথিবীতে কোডন আছে হলো 64টা। এর মধ্যে 3টা কোডন হলো সবাইকে স্টপ করে দিতে পারে। তাহলে কোড দিতে পারে কয়জন? 61 জন। কয়জন দিতে পারে না? 3 জন। এই 3 জন যেহেতু দিতে পারে না, তারা বন্ধ করে দিতে পারে, তাহলে এদেরকে বলা হয় স্টপ কোডন। অথবা এদেরকে বলা হয়, যেহেতু এরা সেন্স করে না, এই জন্য এদেরকে বলা হয় নন সেন্স কোডন। কি বলা হয়? এদেরকে বলা হয় নন সেন্স কোডন। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? নন সেন্স কোডন বা স্টপ কোডন। কারা ভাই? এই যে আমার বলে মেজো ভাই বলতো যে হলো 3 আলিফ টানিয়ে পড়িত হয়। আরবিতে অনেক জিনিস আছে 3 আলিফ টানিয়ে পড়িত হয়, এরকম। আমরা বলি উ আক উগা, উ আক উগা, উ আক উগা, এই যে শেষ, এমনি মুখস্থ, একদম মুখস্থ। উ আক উগা, এইদেরকে বলা হয় স্টপ কোডন। তাহলে উ যে উগা আছে, এই যে উ আছে, উ আক উগা, উ আক উগা, সরি, ঠিক আছে, উ আক উগা। ঠিক আছে, যেমন মনে রাখো উ আক উগা, এদেরকে বলা হয় কি আমাদের? এদের কি বলা হয়? স্টপ কোডন অথবা ননসেন্স কোডন। তার মানে এরা কোড দেয় না। ঠিক আছে, আর শুরুর কোড কে দেয় ভাই? এইউজি। এটা কে দেয় ভাই? মেথিওনিন। শুরুর কোডটা কে দেয় ভাই? মেথিওনিন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর চেয়ে বেশি কঠিন প্রশ্ন আসবে না, এটাই আসবে যতগুলো বলছি। কোন পরিবারের উদ্ভিদ থেকে তুলা পাওয়া যায়? পর্ব তোমাদের কয়টা আছে? মেনলি তোমাদের 2টা, পোয়াসি আর মালবেসি। আরো আছে অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা, পোয়াসির মধ্যে কি আছে ভাই? ধান, গম, এগুলো মেনলি থাকে, তাই না? ধান, গম, ভুট্টা, তাই না? এগুলো পড়ছি, দুর্বা ঘাস, আর অনেক কিছু আছে। আর হলো যদি বলা মালবেসির কথা বলে, মালবেসির মধ্যে কি বলছিলাম? একটা সূত্র বলছিলাম, মনে যদি থাকে তোমাদের যারা আমার ক্লাস করছো, আমি বলছিলাম মেজু কাকা ঢেঁড়স স্থলে। মেজু কাকা ঢেঁড়স স্থলে।
মে দিয়ে কি ছিল? মেস্তাপাট। মে দিয়ে কি ছিল? মেস্তাপাট। জ দিয়ে কি ছিল? জবা। মেস্তাপাট জবা। কা দিয়ে ছিল? কার্পাস তোলা। কা দিয়ে ছিল? কেনাপ মেস্তাপাট। এই দেখো তো এই কি ছিল? ক দিয়া এই দেখো কার্পাস তোলা। আচ্ছা, ক্যারাপ মেস্তাপাট। ঢেঁড়স দিয়ে ঢেঁড়স, স্থল দিয়ে স্থলবদ্ধ। এই যে ভাই তুলা, এই যে কার্পাস তোলা। এটাই তো বলছে যে তুলা কইতে পাওয়া যায়, তাহলে ভাই এই যে মালবেশি থেকে পাওয়া যায়। তুলা কইতে পাওয়া যায়? মালবেশি থেকে পাওয়া যায়। শেষ। সহজ পড়াশোনা, একদম সহজ। ঠিক আছে। আচ্ছা, নিচে কোন উদ্ভিদে কোরালয়েড মূল পাওয়া যায়? একটা জিনিস বলো তুমি, নগ্নবীজি আবৃতবীজি থেকে সাইকাস থেকে একটা জিনিস আমি পড়তে চাই ভাই। তাহলে কি ভাই? সাইকাসকে বলা হয়, সাইকাসকে কি বলা হয়? সাইকাসকে বলা হয় পাম ফার্ন। সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন। দুইটা জিনিস সাইকাসে জানতে চাই, তাহলে ভাই সাইকাসে কি থাকে ভাই? কোরালয়েড মূল থাকে। তিনটা জিনিস সাইকাসে জানতে চাই, সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম। আচ্ছা, সাইকাস থেকে তুমি আমাকে বলো তো, এই তিনটা জিনিসের বাইরে তুমি কয়টা প্রশ্ন পাইছো? এই তিনটার বাইরে সাইকাস থেকে প্রশ্ন আসছে এই সম্ভাবনা মাত্র হলো 5% না, 95% প্রশ্ন সাইকাস থেকে আসলে এই তিনটা দিয়ে আসে। সাইকাসকে পামফার্ন বলা হয়, সাইকাসে কোরালয়েড মূল থাকে, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় বা ত্রিবিং ফসিল বলা হয়। প্রশ্ন শেষ। এর বাইরে কিছু প্রশ্ন আসলে পরে বলে সাইকাসের শুক্রাণুরা বৃহত্তম বা দেখতে লাটিমের মতো। ঠিক আছে, যেটা কি শুক্রাণু। এই মোটামুটি এগুলো থেকেই প্রশ্ন আসে। ভাই কেন পারো না? কেন কেন আমার বলো। 100 বার তোমাদের আমি প্রশ্ন করতে চাই, কেন পারো না? তাহলে ভাই সাইকাসটা কি বলা হয়? সাইকাসের যে মূলটা পাওয়া যায় এটাকে বলা হয় কোরালয়েড মূল। এই সাইকাস হল সাইকাডেজ বর্গের অন্তর্গত একটা নগ্নবীজ উদ্ভিদ। ঠিক আছে। এই কোরালয়েড মূলে কি থাকে? সায়ানোব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেন সংবন্ধনে ব্যবহার করা হয়। ঠিক আছে। সায়ানোব্যাকটেরিয়াগুলো কি কি সায়ানোব্যাকটেরিয়া থাকে ভাই? নষ্টক আর অ্যানাবিনা থাকে। কি থাকে? নষ্টক আর কি থাকে ভাই? অ্যানাবিনা থাকে। এই তাহলে এনে কি ভাই? সাইকাস। টেরিসকে কি বলা হয়? টেরিসকে বলা হয় হলো সানফার্ন। টেরিসকে কি বলা হয়? টেরিসকে বলা হয় সানফার্ন। আর বাকিগুলো লাগবে না। কোন উপাদানটা মাটি থেকে শোষণ করে? দেখো আমরা যারা তোমরা আমার উদ্ভিদ সারি তত্ত্ব কোশ্চেন করছো, আমাদের বলা হয় যে কয় ধরনের উপাদান আছে? 17টা উপাদান আছে। এর মধ্যে কিছু উপাদান আছে আমাদের হলো কি মাইক্রো উপাদান, কিছু উপাদান আছে ম্যাক্রো উপাদান বা ম্যাক্রোমৌল, আর কিছু আছে মাইক্রোমৌল। এই সবগুলো উপাদান আমাদের মাটি থেকে আসে, ব্যতিক্রম শুধু 3টা উপাদান। আমি একবারে তোমাদের বলছিলাম সিএইচও, মানে যারা আমার ক্লাস করছে আমি বলছিলাম কার্বোহাইড্রেটের যে ব্যাপারটা, এরা 3জন শুধুমাত্র বাতাস থেকে আসে। মানে কার্বনটা আসে কার্বন ডাইঅক্সাইড হিসেবে, এইচটা আসে হলো H2 হিসেবে, ওটা আসে O2 হিসেবে। যেহেতু এগুলো গ্যাস অবস্থায় আছে তাহলে এগুলো সব বায়ু থেকে আসে। বাকি পৃথিবীতে যা আছে, যত উপাদান আছে সবগুলো কই থেকে আসে ভাই? মাটি থেকে আসে। একটা উদ্ভিদের জন্য যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস মাটি থেকে আসে। ঠিক আছে। তাহলে ভাই এখানে কি আছে? এই যে অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বন। তাহলে এই যে সিএইচও, এই 3টা কি আসে ভাই? এই 3টা হলো বাতাস থেকে আসে। তাহলে এই তিনটা কই থেকে আসে? বাতাস থেকে আসে বা বায়ু থেকে আসে। তাহলে বলছে কোনটা মাটি থেকে আসে? তাহলে মাটি থেকে আসার একমাত্র উপাদান হলো নাইট্রোজেন। মাটি থেকে আসা একমাত্র উপাদান কি ভাই? নাইট্রোজেন। ঠিক আছে। এই বাকিগুলো এনে দেখো আর কি। কোন এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, আমি কিন্তু এমনি বলে ফেলতেছি। ঠিক আছে। আচ্ছা, কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়? তার মানে ভাইরাস গঠিত একটা রোগ চাইছে। ভাইরাস গঠিত একটা রোগ চাইছে, ব্যাকটেরিয়াগুলো দেখি আগে। আচ্ছা, নিউমোনিয়া কি দিয়ে হয়? নিউমোনিয়া এটা ব্যাকটেরিয়া দেওয়া হয়। নিউমোনিয়া অবশ্যই কি হয়? একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়। আচ্ছা, তারপর টাইফয়েড কি দেওয়া হয়? এটাও একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়। কলেরা এটাও একটা কি দেওয়া হয়? ব্যাকটেরিয়া দেওয়া হয়। 3টাই ব্যাকটেরিয়া দেওয়া হইতেছে। আচ্ছা, নিউমোনিয়া কি দেওয়া হইতেছে? স্ট্রেপ্টোককাস নিউমোনি। টাইফয়েড দিয়ে দিয়েছে সালমোনেলা টাইফি, লাগবে না আমি একটু বলে দিচ্ছি আর কি। কলেরা দেখিয়ে দিয়েছে ভিব্রিও কলেরি। তার মানে এই 3টাই কি দেওয়া হয় ভাই? একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়। শুধুমাত্র পোলিও এটা একটা ভাইরাস। পোলিও কি একটা ভাইরাস? বলা হয় পোলিও একটা কি আরএনএ ভাইরাস। নিউমোনিয়া কি হচ্ছে? ডিপ্লোককাস নিউমোনি দেওয়া হয় বা স্টেপ্টোককাস নিউমোনি দেওয়া হয়, সালমোনেলা টাইফি দেওয়া হয়, ভিব্রিও কলেরি দেওয়া হয়। এই 3টাই ব্যাকটেরিয়া ভাই। একমাত্র ভাইরাস গঠিত রোগ কি? পোলিও। তাহলে ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়, তার মানে ভাইরাস গঠিত রোগ। আমি সবসময় তোমাদের একটা কথা বলি, ধরো এই ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়, এর মধ্যে কিন্তু অন্য কোনো অপশন দেবে না, অবশ্যই ভাইরাস দিবে। এই জন্য পড়াশোনাটা যদি কেউ স্মার্টলি করে, আমি সবসময় বলতাম, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিন ব্যাকটেরিয়া গঠিত কোনো রোগ পড়ি নাই, সবসময় ভাইরাস গঠিত রোগ পড়তাম, 100% ভাইরাস গঠিত রোগ পড়তাম। এর বাইরে যা আসতো সেটাই জাগাইতাম। তোরা এই প্রশ্ন আসছে আমি ভাইরাস গঠিত রোগ পোলিও জানতাম, তাহলে আমি জায়গায় ফেলতাম। কারণ স্কেলার রাশির বিপরীতে ভেক্টর রাশি আসবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বিপরীতে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আসবে, ব্যাকটেরিয়ার বিপরীতে ভাইরাসই আসবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। তাহলে পড়াশোনা সুন্দর করে করবো আমরা, গোছায় গোছায়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে সর্বশেষ ইলেকট্রন গ্রহী থাকে। খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সর্বশেষ ইলেকট্রন গ্রহী থাকে, এটা অনেকে এগুলো কি করবে? পানি জায়গায় ফেলবে। দেখো পানি দিয়ে ফেলবে না রে ভাই, এই না পানি না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে যায়, সর্বশেষ যখন কমপ্লেক্স 4 থেকে যায়, সর্বশেষ কই যায়? কমপ্লেক্স 4 থেকে যখন যায়, সর্বশেষ ইলেকট্রনটা যে গ্রহণ করে তার নাম হলো ভাই অক্সিজেন। এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মানে বলার বাইরে।
তাহলে সর্বশেষ ইলেকট্রনের গ্রহীতা কিন্তু পানি না। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে আমাদের যখন যায় সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কে ভাই? অক্সিজেন। ঠিক আছে, এই অক্সিজেন ছাড়া এই ইলেকট্রন সর্বশেষ কেউ গ্রহণ করতে পারে না। পরীক্ষা মাঝে মাঝে আসে যে কোথা থেকে এই অক্সিজেনটা আসে, এটা হলো কমপ্লেক্স 4 থেকে আসে। কমপ্লেক্স 4 থেকে সর্বশেষ ইলেকট্রনটা অক্সিজেনের মধ্যে যায়। আর পানি দিয়ে তাহলে কি প্রশ্ন? ওই যে আমাদের সালোক সংশ্লেষণে যে অক্সিজেনের উৎস, সালোক সংশ্লেষণে অক্সিজেনের যে উৎস, এটা হলো ভাই পানি। সালোক সংশ্লেষণে অক্সিজেনের যে উৎস, ওইটা হলো পানি। এই জন্য দেখো কিন্তু স্যাররা কি পরিমাণ খারাপ, তুমি যেন ভুল করে পানিটা দাগাও, এই জন্য 1 নম্বর প্রশ্ন বানিয়েছে। এটাই অ্যাডমিশন, খুব 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 খারাপ। তোমাকে যেন তোমার দিবেই, তুমি যেন ভুল করো, তোমাকে দিবে, তুমি যেন বেশি করে ভুল করো। অ্যান্টিকোডন কোথায় থাকে? আচ্ছা, অ্যান্টিকোডন কোডন হইতে গেলে বা আমরা কি বলি 3টা কোড লাগে। এই অ্যান্টিকোডনের একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে, যদি তোমাদের মনে থাকে। ঠিক আছে, এরকম একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। এই বিজ্ঞানীর নাম হলো RH হলি। এটা তোমাদের এইবার হলো কি ইয়েতে আসছিল, কি বলে, এই ষষ্ঠ পরীক্ষাতে সবচেয়ে কঠিন হয়েছিল, ওইখানে এরা আসছিল। RH হলি, এটার নাম কি ভাই? গ্লোবাল লিফ মডেল। কি নাম ভাই? গ্লোবাল লিফ মডেল। এই গ্লোবাল লিফ মডেল RH হলি আবিষ্কার করছে, যেটার 5টা বাহু থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহুটার নাম অ্যান্টিকোডন বাহু। এটা কোন আরএনএতে থাকে ভাই? এটা টিআরএনএতে থাকে। তানবীর ভাইয়ের আরএনএতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহু মানে আরএনএ, তার নাম কি ভাই? তানবীর ভাইয়ের আরএনএ। তাহলে কোন আরএনএতে থাকে ভাই? টিআরএনএতে। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁসের নাম কি? অ্যান্টিকোডন ফাঁস। তাহলে ভাইয়া এই যে টিআরএনএর যে লুপ আছে, এই লুপের মধ্যে কয়টা লুপ আছে দেখো তো? এই যে 1টা লুপ, 2টা লুপ, 3টা লুপ, 4টা লুপ। তাহলে ভাই পরীক্ষা আসছিল যে কয়টা লুপ থাকে ভাই? লুপ থাকে কয়টা? 4টা লুপ। বাহু কয়টা থাকে ভাই? বাহু, এই যে এনে একটা বাহু থাকে, হ্যাঁ, এই যে এনে একটা বাহু আছে। 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, 5 বাহু। তাহলে বাহু থাকে 5টা বাহু থাকে। তো পরীক্ষা এটা আসছিল যে কয়টা লুপ থাকে আর কয়টা বাহু থাকে? 4টা লুপ থাকে, 5টা বাহু থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহুর নাম কি? ফাঁসের নাম কি? অ্যান্টিকোডন ফাঁস। কোন আরএনএতে থাকে? টিআরএনএতে থাকে। শেষ, কথাবার্তা শেষ। টিআরএনএর মধ্যে ষষ্ঠের মধ্যে যদি ফালতু বায়োলজি আছে তাও তুমি কমন পারবা। যেমন এইটা আমার স্টুডেন্ট যারা ছিল, আমি প্রত্যেককে এটা পড়াই, সবার এটা পড়া উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটা দ্বিস্তরী প্রাণী? আমরা বলছিলাম যে তোমাদের একমাত্র পর্ব 1 নাম্বার যেটা, এটার মনে কোনো কি নাই, কোষ নাই, অকোষীয়, পরিফেরা। পরি তো দেখা যায় না রে ভাই, ওটা তো কোষ কেমনে থাকবে? পরি কি দেখা যায়? নাই ভাই, তাহলে ওটা কোষ নাই। 2 নাম্বার পর্ব, নামে 2 নাম্বার, তাহলে ও ভাই দ্বিস্তরী। নাম কি ভাই? নিজারিয়া। নিজারিয়া পর্বের যদি ভাই একটা মাত্র প্রাণী পড়তে চাই, তাহলে নাম হাইড্রা। তাহলে দ্বিস্তরী প্রাণীর চমৎকার একটা উদাহরণ হলো হাইড্রা। তাহলে ভাই দ্বিস্তরী কোনটা? এটা তো মনে হয় মানে কানার ভাই অন্ধ জানা উচিত। যেটা হাইড্রা, হাইড্রাকে কি বলা হয়? ডিপ্লোবাস্টিক বলা হয়। এনে কি থাকে? এক্টোডার্ম থাকে, এন্ডোডার্ম থাকে। মাঝে কি থাকে ভাই? মেসোগ্লিয়া থাকে। তাহলে পরীক্ষা আসে যে কোনটা থাকে না? তাহলে ভাই মেসোডার্ম থাকে না, মেসোডার্ম থাকে না, এর পরিবর্তে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। এখানে একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টারন থাকে। এইটাতে বেশিরভাগ কোন ধরনের পরিপাক হয়? এটা হলো বহিঃকোষীয় পরিপাক হয়। এটাও হলো মেডিকেল প্রশ্ন আসছিল, কোন ধরনের পরিপাক হয়? ঠিক আছে, এটাকে বলা হয় কি? বহিঃকোষীয় পরিপাক। এটাকে কি বলা হয়? ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক বলা হয়। এটাকে কি বলা হয়? ব্লাইন্ড গাটও বলা হয়ে থাকে। এই মোটামুটি যতটুকু বলে ফেলছি, এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম কমন পাবা। লালা রসে বিদ্যমান এনজাইমের নাম কি? যতগুলো প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ইনফিনিটি স্টার, আসার মতো প্রশ্ন একদম। লালা রসে মেনলি 2টা জিনিস থাকে ভাই, আমি মনে রাখতাম টার্ম দ্বারা, টায়ালিন আর মল্টেস। এই টায়ালিনের মধ্যে ঝামেলাটা বাজে ভাই। টায়ালিনের ইংলিশ দিয়ে যদি কখনো টায়ালিন আসে, তখন পোলাপান তাকায় থাকে। ভাই টায়ালিন পড়ে আসলাম, পরীক্ষায় আসছে পিটায়ালিন, মাথা তো নষ্ট ভাই। এটাই টায়ালিন, এটাই মল্টেসের মধ্যে টায়ালিন মল্টেস। ভাই এই যে টায়ালিন কই থাকে ভাই? লালা রসে থাকে। কই থাকে ভাই? লালা রসে থাকে। এই লালা রসের মধ্যে আরেকটা জিনিস থাকে ভাই, এটা হলো লাইসোজাইম। এটা পরীক্ষা অনেক সময় আসে। লালা রস কি থাকে? লাইসোজাইম থাকে। ঠিক আছে, কি থাকে ভাই? লাইসোজাইম থাকে। আরেকটা জিনিস তোমাদের ঝামেলা হচ্ছে পেপসিন আর ট্রিপসিনের মধ্যে। ভাই সবসময় মনে রাখবা, পেপসিন আর ট্রিপসিন দুইটাই ভাই প্রোটিনের জন্য। প্রোটিন পরিপাক করার জন্য কি লাগে? এই দুইটাই লাগে। পরীক্ষা আসবে এটা ভাই, প্রোটিন পরিপাককারী কোনটা? পেপসিন আর রেনিন। ভাই পেপসিনের মধ্যে প আছে ভাই, এটা প্রোটিনের জন্য, এটা ভাই পাকস্থলীতে থাকে। ভাই এটা দয়া করে ভাই প্লিজ ভুল করিস না। আর ট্রিপসিন কই থাকে ভাই? এটা অগ্নাশয়ে থাকে। শেষ, এই দুটো দয়া করে ভুল করিস না, ঠিক আছে? দয়া করে। আর রেনিন কি করে? রেনিন হলো ভাই দুধের কেসিনকে প্যারাকেসিন করে। রেনিন কি করে? দুধের কেসিনকে প্যারাকেসিন করে। এই রেনিন কই থাকে ভাই? এটাও পাকস্থলীতে থাকে। এটাও কই থাকে? পাকস্থলীতে থাকে। পেপসিন কি? এটাও পাকস্থলীতে থাকে। ট্রিপসিন কি? এটা অগ্নাশয়ে থাকে। পেপসিন আর ট্রিপসিন সবচেয়ে ঝামেলা বাজবে। নামের সাথে সিন থাকলে এগুলো সব প্রোটিন পরিপাককারী এনজাইম। দয়া করে, এটা দুধের কেসিনকে কি বলছি? প্যারাকেসিন করে। হ্যাঁ, এই এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে লালা রসে কি থাকে? টায়ালিন থাকে। আর কি বলছি? আরেকটা কি থাকে? মল্টেস থাকে। ঠিক আছে, মেনলি এই দুটোই মেনলি থাকে। টায়ালিনের স্পেলিংটা এটা একটু মনে রাখবা।
হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? প্রশ্নটা একটু ট্রিকি ওয়েতে আসছে। আমরা জানি কি থাকে, হাইড্রার একটা বিষ থাকে, নাম কি? হিপনোটক্সিন। হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন যে বিষটা, এটার মধ্যে কি থাকে ভাই? আমিষো ফেনল থাকে। আমিষো ফেনল, ঠিক আছে। অনেক সময় পরীক্ষা দেয় প্রোটিনও ফেনল। ভাই এটা কি ভুল দিছে? না রে ভাই, একই তো, যাহা প্রোটিন তাহাই আমিষ। তার মানে প্রশ্নটা একটু ট্রিকি ওয়েতে করছে, বলছে কোনটার মধ্যে ফেনল থাকে, আমিষটার বাদ দিয়ে দিছে। তাহলে ফেনল কই থাকে ভাই? হিপনোটক্সিনে থাকে। এখন তাহলে প্রশ্নটা কি, হিপনোটক্সিন কোনটার মধ্যে থাকে ভাই? হিপনোটক্সিন থাকে কোনটায় ভাই? এটা হলো পেনিট্রেন্ট থাকে, পেনিট্রেন্টে থাকে, ঠিক আছে। তাহলে কই থাকে ভাই? এই যে পেনিট্রেন্টে থাকে। তাহলে সবচেয়ে বৃহত্তম বা আদর্শ নেমাটোসিস্ট কোনটা ভাই? হাইড্রা না, নিডারিয়া পড়বে। এই যে নিডারিয়া পড়বেন, মোট নেমাটোসিস্ট কয়টা ভাই? নিডারিয়া পড়বে, নেমাটোসিস্ট থাকে 23 ধরনের। এর মধ্যে হাইড্রা কয় ধরনের থাকে ভাই? 4 ধরনের। এর মধ্যে সবচেয়ে 4 ধরনের মধ্যে সবচেয়ে বৃহত্তম কি ভাই? সিনোটিল বা পেনিট্রেন্ট। এটার মধ্যে ভাই হিপনোটক্সিন থাকে। এই হিপনোটক্সিনের মধ্যে ভাই প্রোটিনোফেনল থাকে। হিপনোটক্সিনের মধ্যে কি ভাই? প্রোটিনোফেনল থাকে। তাই পেনিট্রেন্ট। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা ভাইয়া? একটা হলো স্টেরুলিন গ্লুটিনেট, একটা হলো স্টেপটোলিন গ্লুটিনেট। এই দুটার মধ্যে তো গ্লুটিনেনগুলোই সবচেয়ে ক্ষুদ্র হয়। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা ভাইয়া? দেখো এটার মধ্যে ট আছে মাঝখানে একটা, যেটাতে ট থাকে এটা হলো কাঁটাযুক্ত। আর এই দেখো স্টেরুলিনের মাঝখানে কোনো ট নাই, তাহলে এটা ভাই কাঁটাবিহীন। তুমি একটা আমার জিনিস বলো, ধরো একটা জিনিস এরকম আছে, আরেকটা জিনিস এরকম এই সেমই আছে, এটার মধ্যে কাটা আছে। তাহলে দেখো এটা বেশি বড় হবে না, এটা বেশি বড় হবে। যার মধ্যে কাটা থাকবে সেই তো বড় হবে, এটা একটু ছোট হবে না? কাটা নাই। তাহলে ভাই যার কাটা নাই সে হলো কি? ক্ষুদ্রতম। তাহলে ভাই স্টেরুলিন আর স্টেপটোলিন কে ক্ষুদ্রতম? যার কাছে কাটা নাই, যার কাছে ট নাই, স্টেরুলিনের মাঝখানে ট নাই, তাহলে ভাই এটাই ক্ষুদ্রতম। শেষ, প্রশ্ন আসা শেষ, ঠিক আছে। মজা মজা পড়াশোনা, মজা। সুন্দর করে বুঝাই পড়লে তাহলে অনেক মজা। ব্যানাসাট কই পাওয়া যায়? ব্যানাসাট মানে ব্যানাস মেন মানে কি? শিরা। তাহলে এটাকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। তাহলে আমরা ছোটবেলা একটাই তো পড়ছি আমরা, শিরা হৃৎপিণ্ড কার কাছে পাওয়া যায়? রুই মাছে পাওয়া যায়। বুঝি আর না বুঝি ভাই, রুই মাছে পাওয়া যায়। রুই মাছটা আমরা খাই, আমরা বলছিলাম আমরা যে খাই আমাদের মাছকে বলা হয় অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি। আমরা যে মাছ খাই তার নাম অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি আমাদের মাছ, এই জন্য 96% মাছে এনে থাকে, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, ঠিক আছে। আমরা বলছিলাম, আমরা বলি এক্স রে। এক্স রে মানে কি? এক্স রে করি না, বুকের এক্স রে। তো এক্স সবসময় অভিনয় করে, ঠিক আছে। তাহলে আমি এই জন্য মজা করে বলি অ্যাক্ট রে, ঠিক আছে। তাহলে এই এক্স রে মানে অ্যাক্ট রে, অ্যাক্ট মানে অ্যাক্টিনোপটেরিজি, রে মানে রেফিন মাছ, মানে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কি মাছ? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তাহলে এই রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের নাম কি ভাই? অ্যাক্টিনোপটেরিজি। এটার মধ্যে কি থাকে ভাই? রুই মাছ। রুই মাছের মধ্যে কি থাকে ভাই? শিরা হৃৎপিণ্ড। তাহলে ভাই কই থাকে ভাই? অ্যাক্টিনোপটেরিজিতে থাকে। শেষ, মজা, ঠিক আছে। ব্যানাসাট কই পাওয়া যায়? অ্যাক্টিনোপটেরিজিতে পাওয়া যায়, ঠিক আছে। এরা শুধু কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, এই জন্য এদেরকে বলা হয় ব্যানাসাট বা শিরা হৃৎপিণ্ড। একদিকে নিয়ে যায় এই জন্য বলা হয় একচক্রী হৃৎপিণ্ড। ভেরি মাচ ইম্পর্টেন্ট। বা ইংলিশে বলা হয় সিঙ্গেল সার্কিট হার্ট। কি বলা হয়? সিঙ্গেল সার্কিট হার্ট। ভাই দয়া করে একটু পড়িস, হ্যাঁ। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে পাওয়া যায়? ঠিক আছে। তাহলে আমরা যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? শক্তিঘর বা পাওয়ার হাউস, ঠিক আছে। শক্তিঘর কি বা পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে ভাই? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে বলো? ক্রিস্টি থাকে। একটা যদি জিনিস জানি ভাই, ক্রিস্টি থাকে। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। লাইসোসোমকে আত্মঘাতী সলিকা বলা হয়। অটোলাইসিস হয়, অটোফেগি হয়, বলে ফেলছি। ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ভাই কি থাকে? আমার থাইলাকয়েড থাকে, ঠিক আছে। তাহলে ভাই ক্লোরোপ্লাস্টের স্টোমাতে কি থাকে ভাই? থলে আকৃতির অনেকগুলো থাইলাকয়েড বিদ্যমান, ঠিক আছে। এক কথা দিয়ে মনে রাখতে পারো আর কি। এর মধ্যে ক্লোরোফিল এ থাকে আর ক্লোরোফিল বি থাকে ভাই। ক্লোরোফিল এ এর তো পাওয়ার বেশি, এই জন্য এটা 75%। বির পাওয়ার কম, এই জন্য কত ভাই? 25%। ক্লোরোফিল এ ভাই, ক্লোরোফিল মানেই তো সবুজ। এখন এ আর বি দুইটাই তো সবুজ, তাহলে ভাই এটাও সবুজ, এটাও সবুজ। এন্ড ঝামেলা কি? বিটা হলো ব্লু, ব্লু মানে নীল, তাহলে ভাই পরেরটা হলো নীলাভ সবুজ। তাহলে এটা কি ভাই? এটা হলো হলদে সবুজ। এই যে শেষ, মজা। জেন্থোফিলের মধ্যে হ আছে ভাই, এটা দেখতে হলুদ। হ বলতে এটা থ আর কি, কিন্তু আমরা হলুদ মনে রাখবো। ক্যারোটিনে ক আছে, এটা ভাই কমলা। শেষ, সব পড়া শেষ, ঠিক আছে। নিচের কোনটা নাইট্রোজেন বেস শুধু ডিএনএতে থাকে? নাইট্রোজেন বেসটা শুধু ডিএনএতে থাকে। আগে দেখি আমরা ডিএনএতে কি কি থাকে। ডিএনএতে থাকে AGCT। আরএনএতে কি থাকে ভাই? AGCU। এখন বলছি এটা ডিএনএতে থাকে আর এটা আরএনএতে থাকে। আচ্ছা, আমি সবসময় বলি যে মনে রাখবা, টি দিয়ে তুমি লেখা যায়, ইউ দিয়ে তুমি লেখা যায়। তোমার পরিবর্তে তুমি থাকলেই তখন এটা কি? আরএনএ। তাহলে ইউরাসিল থাকলে আরএনএ, থায়ামিন থাকলে ডিএনএ। তাহলে ভাই শুধু ডিএনএতে থাকে, কারণ এই তিনটা তো দুইজনেরই কমন। তাহলে শুধু ডিএনএতে থাকে কেরা ভাই? তানভীর ভাই। শুধু ডিএনএতে কে থাকে ভাই? ওয়ান অ্যান্ড অনলি তানভীর ভাই। তাহলে ভাই কে থাকে ভাই? থায়ামিন থাকে। তানভীর ভাই মানে থায়ামিন আর কি, হ্যাঁ। বাকি অন্য তো একই কথা লিখছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? এটা মনে হয় মানে কোষ বিভাজন থেকে একটা প্রশ্ন বললে এটাই পড়া লাগে না, একটা প্রশ্ন বললে। তাহলে ভাই ক্রসিং ওভার কই ঘটে ভাই? প্যাকাইটিনে ঘটে।
এক কথা দিয়ে শেষ। ভাই জাইগোটি নিয়ে কি করে? আমরা বলি না যে বাজারে যদি বলি যে মানে চলে যাই, তাহলে তখন কি বলি বাই বাই বাই, চলে যাই, তাহলে মনে রাখবা যাই মানে বাই, যাই মানে কি মনে রাখবা বাই, বাই মানে বাইভ্যালেন্ট। হ্যাঁ, বাইভ্যালেন্ট। তাহলে আমরা জানি জোড়াবাঁধা যে ক্রোমোজোম দ্বারা কি বলা হয় বাইভ্যালেন্ট, আর যে প্রক্রিয়ায় ঘটে তাকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস শেষ। একটা দিয়ে এলো বাই মানে যাই, যাই মানে বাই, বাই মানে যাই মানে বাই, তার মানে বাইভ্যালেন্ট আর সিনাপসিস শেষ। প্রক্রিয়ার নাম সিনাপসিস আর ওই জোড়াটার নাম বাইভ্যালেন্ট। লেপ্টোজেনে কি ঘটে? আমরা বলি যে এখানে ঘটে হলো বুকে বলা হয় বা পোলারাইজড বিন্যাস বলা হয়। বুকের মধ্যে অনেকগুলো ফুল থাকে, এই জন্য বলা হয় পোলারাইজড বিন্যাস বলা হয়। আর প্যাকেটিনের মধ্যে কি ঘটে? বা এনে সিস্টার ক্রোমাটিড থাকে, নন সিস্টার ক্রোমাটিড থাকে, এখানে ভাই টেট্রাড থাকে, 2টা সেন্ট্রোমিয়ার 4টা ক্রোমাটিড, যেটাকে আমরা বলি টেট্রাড থাকে। এখানে ভাই ক্রসিং ওভার ঘটে, এখানে ভাই হলো কি এক্সাক্রিজেরি থেকে আজমা তৈরি হয়, সব এনে হয় শেষ। আর লাস্টে আছে কি ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি ঘটে ভাই? ডিপ্লোটিনে ভাই হলো আমরা বলি প্রান্তীয়করণ ঘটে বা টার্মিনালাইজেশন ঘটে, প্রান্তীয়করণ ঘটে বা টার্মিনালাইজেশন ঘটে। তো এই প্রান্তীয়করণে যদি একটা লুপ থাকে, একটা লুপ মানে 180 ডিগ্রি, যদি 2টা লুপ থাকে মুখস্থ করা দরকার আছে, তাহলে ভাই 90 ডিগ্রি। একটা থাকলে ভাই 180 আর 2টা থাকলে ভাই 90 শেষ। মজা। তাহলে ভাই জাইগোটিনে কি ঘটে? এই যে বাইভ্যালেন্ট ঘটে। ডিপ্লোটিনে কি ঘটে? ভাই টার্মিনালাইজেশন ঘটে। লেপ্টোটিনে কি ঘটে? ভাই ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয়। কোষ বিভাজনে প্যাকেটিনের উপর দেয় আমাদের কি হয়? সব ক্রসিং ওভার টসিং ওভার সব হয়, দুনিয়া হয়। দিনিশেকের ফলে শস্য কি হয়? দিনিশেক মানে 2টা নিষেক। দিনিশেকের মধ্যে নিজেই তো ভাই 2n, আরেকবার নিষেক হইতেছে ভাই কটা এলো ভাই 2n আর এলো একটা n, কটা n ভাই 3n শেষ। দিনিশেকের ফলে কি তৈরি হয় ভাই? সবসময় ট্রিপলেট তৈরি হয়। দিনিশেকের ফলে কি হয়? সবসময় কি হয় ভাই? ট্রিপলেট তৈরি হয়। পৃথিবীর সকল শস্য ট্রিপলেট, ব্যতিক্রম ভাই নগ্নবীজি। নগ্নবীজের ক্ষেত্রে নগ্নবীজের যে শস্য এটা ভাই হ্যাপ্লয়েড। এটা পরীক্ষা আসছে, মেডিকেল আসছে। হ্যাঁ, এটা হ্যাপ্লয়েড। কেন? এটা নিষেকের পূর্বে হয়। নগ্নবীজের শস্য নিষেকের পূর্বে হয়, এই জন্য এটা হ্যাপ্লয়েড। আর পৃথিবীর বাকি সবার শস্য সবসময় পাই ট্রিপলয়েড শেষ। একটাই মনে রাখবা, বাকি এনে যেটা আছে এটা তো ইম্পর্টেন্ট কিছু না, আমি যেটা বলছি এটা ইম্পর্টেন্ট। টিস্যু কালচারের জনক কি? একটাই ভাই, টিস্যু কালচারের জনক হলো গটিল্যাব হ্যাবারল্যান্ড। গটিল্যাব কি ভাই? হ্যাবারল্যান্ড। কি বলা হয়? টিস্যু কালচারের জনক বলা হয়। আর মর্গান কি করছে ভাই? মর্গান আবিষ্কার করছে একটা জিনিস যার নাম হলো বলা হয় টোটিপটেন্সি। কি বলা হয়? টোটিপটেন্সি, যেটা এবার কি বলে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। মর্গান বলছিল যে উদ্ভিদের যে কোনো একটা বিভাজনক্ষম অঙ্গ সবসময় প্রত্যেকটা বিভাজনক্ষম অঙ্গের ভিতরে একটা অন্তর্নিহিত শক্তি থাকে, যে শক্তির কারণে বা যে ক্ষমতার কারণে একটা উদ্ভিদ মানে সবসময় ওই বিভাজনক্ষম অঙ্গটা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তর হতে পারে। এই জিনিসটাকে বলা হয় টোটিপটেন্সি। যেমন হাইড্রার ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষ, কাইটা কুচি কুচি করে ফেললেও একটা নতুন হাইড্রা বানায় ফেলে। ঠিক একইভাবে তাহলে মর্গান বলছিল যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা বা শক্তি থাকে যে না সে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হতে পারে। ঠিক তোমার তানবীর ভাইয়া, আমি তোমাকে সবসময় একটা কথা বলি, আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে বা অন্তর্নিহিত শক্তি আছে, যে শক্তির বলে বা যে ক্ষমতার বলে সে একজন ভালো স্টুডেন্ট হওয়ার এবং মানে ভালো স্টুডেন্ট হতে পারে, সে একটা ভালো জায়গায় চান্স পেতে পারে, সে একজন ভালো মানুষ হতে পারে এবং দেশের জন্য কি করতে পারে? উপকার করতে পারে। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্টেরই পারে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে একটা ভালো স্টুডেন্ট হওয়ার, ভালো জায়গায় চান্স পাওয়ার এবং ভালো মানুষ হওয়ার। এই জিনিসটা বুকে ধারণ করো, ঠিক আছে? এই টোটিপটেন্সি যেন তোমার জায়গায় থাকে, তুমি যেন নিজেকে একটা টোটিপটেন্সি হিসেবে প্রতিষ্ঠা করতে পারো, ঠিক আছে? এই তাহলে এই জার্মান বিজ্ঞানী গটিল্যাব হ্যাবারল্যান্ডকে কি বলা হয়? টিস্যু কালচারের জনক বলা হয়। তারপর এনিলিডা, রেচনাঙ্গের নাম কি? আচ্ছা ভাই, রেচনাঙ্গগুলা কি আমাদের মেইনলি হলো কি বৃক্ষ থেকে শুরু হয়, তাই না? বৃক্ষর মধ্যে নেফ্রন এগুলো ইত্যাদি শুরু হয়। এখন ভাইয়া আমরা যদি রেচনতন্ত্র শিখাকোষ কার কাছে থাকে ভাই? প্লাটিহেলমিনথেসে থাকে। প্লাটিহেলমিনথেস। একটা যদি মনে রাখো তাহলে এটা মনে রাখতে হবে। মালপিজিয়ান নালিকা কই থাকে ভাই? আর্থ্রোপোডায় থাকে। আর্থ্রোপোডা মানে কি এক কথায় বললে কি ভাই? সকল পতঙ্গে থাকে, পতঙ্গে। তাহলে পতঙ্গ আরশোলা বলো, গাসপরিং বলো, সবগুলোতে ভাই মালপিজিয়ান নালিকা থাকে। তাহলে আর বৃক্ষ কার কাছে থাকে ভাই? বৃক্ষ মানুষে থাকে। এটা তো আমরা জানি। মানুষ বলতে কি, মানুষের মধ্যে কি থাকে ভাই? নেফ্রন থাকে। নেফ্রনের একক এর মধ্যে ভাই, নেফ্রনের মধ্যে একটা পার্ট আছে মালপিজিয়ান বডি থাকে। মালপিজিয়ান, মানুষ তো মানুষই, তাই মানুষের ক্ষেত্রে কি থাকবে? মালপিজিয়ান বডি থাকে। তাহলে আর বাকি আছে এনিলিডা। এনিলিডার মধ্যে কি থাকে ভাই? নেফ্রিডিয়া থাকে। নেফ্রন থেকে নেফ্রিডিয়া থাকে। আমাদের নেফ্রন, ওদের নেফ্রিডিয়া শেষ। এত পেছানো কিছু না, এই যে নেফ্রিডিয়া থাকে, ঠিক আছে? এনিলিডার মধ্যে কি থাকে? নেফ্রিডিয়া থাকে। আর এদেরকে কি বলা হয়? সেগমেন্টাল অর্গান বলা হয়। এটা একটু মনে রেখো, ঠিক আছে? নিচের কোনটা সেক্স লিঙ্ক ডিজঅর্ডার নয়? সেক্স লিঙ্ক ডিজঅর্ডার তোমাদের আছে বইয়ে কয়টা? মানে 60টার মতো থাকতে পারে। তোমাদের বইয়ে তো 3টার কথাই বলা আছে। 1 নাম্বার যেটা আছে লাল সবুজ বর্ণাঢ্যতা, লাল আর সবুজের পার্থক্য বোঝায়। 2 নাম্বার যেটা দেওয়া আছে সেটা কি? হিমোফিলিয়া। 3 নাম্বার যেটা বর্ণনা দেওয়া আছে তার নাম হলো ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। এরপরে বক্সে আরো অনেকগুলো আছে, বাট মেইনলি এই 3টা আছে। তাহলে লাল সবুজ বর্ণাঢ্যতা আছে, মাস্কুলার ডিস্ট্রফি আছে, হিমোফিলিয়া আছে।
নাই কে ভাই, একমাত্র নাই ভাই থ্যালাসেমিয়া। আমি সবসময় বলি যে এটাই আসবে ভাই। থ্যালাসেমিয়া কই আছে ভাই? এই থ্যালাসেমিয়া আছে ভাই লিথাল জিনের কারণে হয়। লিথাল জিন তো সেক্স লিঙ্ক জিন না, মানে এক্স আর ওয়াই না, তাহলে এটাকে বলা হয় অটোজোমাল ডিসঅর্ডার। অটোজোমাল ডিসঅর্ডার। এখন এটা কি প্রচ্ছন্ন জিনের কারণে হয়, এই জন্য এটাকে বলা হয় অটোজোমাল রিসেসিভ বলা হয়। তাহলে এই যে ভাই থ্যালাসেমিয়া, এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, লিথাল জিনের কারণে হয়। বাকি যে তিনটা দেখতেছ, এই যে বাকি তিনটা ভাই এক্স লিঙ্কের কারণে হয় ভাই। এগুলো প্রচ্ছন্ন জিনের কারণে হয়, এই জন্য এদেরকে বলা হয় এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এদেরকে কি বলা হয়? এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এই যে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তারপর অ্যান্টিবডি কোন কোষ থেকে উৎপন্ন হয়? এটা একটু শর্ট সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন, তারপরে ইম্পর্টেন্ট। তা আমি বলি সবসময় যে লিম্ফোসাইট মনে রাখবা। লিম্ফোসাইট দুই ধরনের, একটা টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট, ঠিক আছে? এই টি লিম্ফোসাইট যেটা, এটা যে সারাটা দেয় তাকে বলা হয় কোষ নির্ভর সারা। এই বি লিম্ফোসাইট যে সারাটা দেয়, ঠিক আছে, এই বি লিম্ফোসাইট আসলে তৈরি করে প্লাজমা সেল। আচ্ছা, এদিকে দেখাই, বি লিম্ফোসাইট কি তৈরি করে? এটা তৈরি করে প্লাজমা সেল। এই প্লাজমা সেল তৈরি করে হলো অ্যান্টিবডি। তাহলে বিটা কি ধরনের সারা দেয়? এটা হলো অ্যান্টিবডি নির্ভর সারা দেয়। কি দেয় ভাই? অ্যান্টিবডি নির্ভর সারা দেয়। কি সারা দেয়? অ্যান্টিবডি নির্ভর সারা দেয়। তাহলে ভাই আমি বলি বিটা বডি সারা দেয়। বিটা কি ভাই? বডি। বিটা কি ভাই? বি লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। কি দিয়ে তৈরি করে? প্লাজমা সেল দিয়ে তৈরি করে। তাহলে এখানে দেখো মানে কে আছে? আমি সবার আগে কাকে খুঁজবো? বি কে খুঁজবো। বি আছে কিনা? না ভাই, বি নাই। তাহলে কাকে খুঁজবো? প্লাজমাকে খুঁজবো। তাহলে প্লাজমা সেল কি করে? অ্যান্টিবডি তৈরি করে। যদি প্লাজমা সেল না থাকতো তাহলে কি থাকতো? বি লিম্ফোসাইট থাকতো। তাহলে পরীক্ষায় এই দুইটা অপশনে আসতে পারে। তাহলে বি লিম্ফোসাইট কি তৈরি করে? বিটা বডি তৈরি করে। বিটা বডি তৈরি করে, বলো আমার সাথে, বিটা বডি তৈরি করে। আর যদি বি পরবর্তীতে কি দিয়ে বডি তৈরি করে? প্লাজমা সেল দিয়ে বডি তৈরি করে। তাহলে বি লিম্ফোসাইট কি করে? প্লাজমা কোষ তৈরি করে। যে অ্যান্টিবডিগুলো কই থেকে? প্লাজমা কোষ থেকে তৈরি হয়। বাকিগুলো একটু দেখো, ঠিক আছে? এই মোটামুটি আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি, ব্যাখ্যাগুলো নিয়ে আসার চেষ্টা করছি, এবং ব্যাখ্যাগুলো অবশ্যই একটু দেখবা, স্লাইডটা দিয়ে দেবো আমি কমেন্টে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, ঠিক আছে? আর যারা হলো জাভিডি ইউনিটের জন্য ভর্তি হতে বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, আমার মনে হয় আমাদেরকে দেখতে পারো। আমরা প্ল্যাটফর্ম হিসেবে ছোট হতে পারি, কলেজে দিয়ে পড়াই, নিজের যত ব্যস্ততায় থাকুক তোমাদেরকে ওন করি, ঠিক আছে? এবং বিশ্বাস করি তোমরা ভালো করবা। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট 20%, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, বন্ধুদের মেনশন করে দিবা। আর যারা ভর্তি হওয়ার তারা পেজে অথবা ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ আমাদের একটা সুন্দর জার্নি হোক, তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক, তোমরা অনেক ভালো করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।